প্রথমেই আমরা দেখে নেই যে মিথেনের কার্বন পরমাণুর সংকরণ কি হবে। মিথেনের কার্বন পরমাণুর সংকরণ কি হবে। তো আমরা আজকে এই ধরনের যতগুলো যৌগ আছে সবগুলো সংকরণ আজকে পানিবাদ করে ফেলবো। সংকরণ হচ্ছে সবচেয়ে জটিল একটা চ্যাপ্টার, এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ কিন্তু অ্যাডমিশনে চলে আসে। তো আজকে আমরা এই সংকরণের যাবতীয় যা আছে সবই কিন্তু করে ফেলবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, স্যাট একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের বিশেষ লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হবে কেমিস্ট্রি লাইভ ক্লাস 8। আমরা ইতিমধ্যে কেমিস্ট্রি 1 থেকে 7 পর্যন্ত লাইভ ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যদি এই লাইভ ক্লাসগুলো মিস করে থাকো তাহলে আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, কোর্স লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। এবং আমাদের লাইভ ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু আমরা প্রোভাইড করছি বিভিন্ন ধরনের হ্যান্ড নোট এবং পিডিএফ, হ্যান্ড নোট পিডিএফ সাজেশন, এবং তোমাদের এক্সাম দেওয়ার কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে। তো আমাদের এই সবগুলো লাইভ ক্লাস কিন্তু লাইভে থাকবে। এই যে যতগুলো ক্লাস আছে, আমরা মোট 30টা লাইভ ক্লাস নেব। 30টা লাইভ ক্লাসের ভিতরে তোমাদের কেমিস্ট্রি অ্যাডমিশনের যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু কভার হয়ে যাবে, এবং যতটুকু দরকার অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য ঠিক ততটুকুই তোমাদের দেওয়া হবে এই কোর্সে। তো এই সম্পূর্ণ কোর্সটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পুরো কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নিটা আমাদের সাথেই থাকতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো, আমরা প্রথম, দ্বিতীয় এবং আজকে তৃতীয় চ্যাপ্টারের মূলের পর্যাপিত ধর্ম এর পার্ট 3-তে কিন্তু চলে আসছি। এর আরো 2টা ক্লাস কিন্তু ইতিমধ্যে করে ফেলছি। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, আমাদের সাথেই থাকো। তো প্রথমত দেখো, যে কুইজটা আমি সবার প্রথমেই দিয়ে রাখছি যে মিথেনের কার্বন পরমাণু সংকরণ কত, আমি দেখা মাত্র বলে ফেলছি এটা কার্বন পরমাণু সংকরণ হবে sp3। এটা সংকরণ কত হবে sp3। এই যে আমি যৌগটা দেখার সাথে সাথে বলে ফেলছি যে এটা sp3 হবে, এটা আমি কিভাবে বললাম, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। টাইপ 1-এ বন্ধন টু সংকরণ। বন্ধন টু সংকরণ আমাদের আজকের থিমটা টোটালি হবে সংকরণের উপর। ওকে, তো আমরা এক এক করে আগাই। এখন দেখো, বন্ধন থেকে সংকরণ কিভাবে নির্ণয় করতে পারি, এর জন্য আমাদের কয়েকটা ট্রিক্স ইউজ করব। তার আগে আমরা একটু জেনে নেই যে সংকরণ নাম্বার কোনটা থাকলে সংকরণ কি হয়। ও প্রথমত আমরা দেখো, ওকে, এখন দেখো, যদি নাম্বার 2 আসে তখন আসে sp, যদি 3 আসে তখন আসে sp2, যদি 4 sp3, যদি 5 আসে sp3d, যদি 6 আসে sp3d2, যদি 7 হয় sp3d3। আচ্ছা, এই কয়টা বিষয় আমাদের একটু জানতে হবে। প্রথমত এই নাম্বারগুলো জানতে হবে। 2 থাকলে sp হয়, 3 থাকলে sp3 হয়, 4 থাকলে sp3 হয়, 5 থাকলে sp3d হয়, এবং 6 থাকলে sp3d2 হয়, এবং 7 থাকলে sp3d3 হয়। তো এই বিষয়গুলো তোমরা যারা যারা জানো তাদের জন্য তো ভালোই হলো, যারা জানো না তারা দ্রুত নোট করে নাও বিষয়টা। তো তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু জানিয়ে দিবা। এখন আমাকে একটু বলো যে আমি মিথেন অণু প্রথমে দেখেছিলাম যে মিথেন CH4, এই যে মিথেন, এই মিথেনের সংকরণ কত আমি ডিরেক্ট বলে দিয়েছিলাম, এটা হবে sp3। sp3 যদি হয় তাহলে আমাকে একটু বলে দাও এর সংকরণ নাম্বার কত হবে, x এর মানটা কত হবে, এই নাম্বারটা কত হবে বলো তো, কত হবে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। sp3 এর জন্য নাম্বারটা কত হবে, এই যে এই নাম্বারগুলো এখানে কত হবে?
আচ্ছা দেখো sp3 এর জন্য আমরা দেখছিলাম 4 হয়, তার মানে এই মানটা আসবে 4, তাহলে 4 হলে হয় sp3, আমরা এটা জানি। ওকে, তো এখন এই যে x এর মানটা 4, সংকরণ নাম্বারটা যে 4, এটা কিভাবে আসলো এটা আমরা দেখার সাথে সাথে কিভাবে করব সেটা একটু দেখি। এটা আমরা আগে মুছে দিই। ওকে, তো তোমরা যারা যারা লাইভটি দেখছো দ্রুত শেয়ার করে দাও, আমিও লাইভটি শেয়ার করে দিচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো পড়ানো হবে যা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের লাইভ ক্লাসটা থেকে তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা 100% কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিতে পারি, কারণ এখান থেকে কোশ্চেন করে না এমন কোনো ভার্সিটি নেই। তো লাইভটি দ্রুত শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। তো যারা যারা আমাদের লাইভগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতেছে তাদেরকে কিন্তু আমাদের বিভিন্ন গিফট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সর্বোচ্চ শেয়ার দাতা রয়েছে, যারা কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে, তাদের সবাইকে আমাদের প্রোগ্রাম শেষে অবশ্যই আমাদের গিফটের ব্যবস্থা রয়েছে। আমাদের স্যাট একাডেমির লোগোযুক্ত টি-শার্ট প্রোভাইড করা হবে কুরিয়ারের মাধ্যমে, এবং আমাদের পুরো স্যাট একাডেমির ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস 1 বছরের জন্য কিন্তু দেওয়া হয়ে যাবে। তো যারা যারা লাইভটি দেখছো দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা এখন দেখো মিথেনের ক্ষেত্রে, মিথেনের যদি আমি এবার একটু লিখি। আচ্ছা মিথেনের সাথে হাইড্রোজেন কয়টা আছে বলো তো? দেখো এই মিথেনের সাথে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, এই 4টা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত, 4টা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত। তো আমার কথা হচ্ছে বন্ধন যে কটা রয়েছে সংকরণ নাম্বার তত। তো একটা কথা লিখে নাও যে বন্ধন যত সংকরণ নাম্বার তত, বন্ধন যত সংকরণ নাম্বার তত। লিখে নাও বন্ধন যত সংকরণ তত। এই একটা লাইন আমরা যদি মনে রাখতে পারি যে বন্ধন যত সংকরণ তত, বন্ধন যত সংকরণ তত, এইটার মাধ্যমে কিন্তু আমাদের সব ধরনের সংকরণ আমাদের চলে আসবে। তো সূত্রের মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা আছে, সেটা আমি দেখাচ্ছি, আগে এটা শেষ করে নেই, ওইটার জন্য আলাদা তোমাদের স্লাইড রাখা হয়েছে। এখন দেখো এখানে বন্ধন কয়টা আমাকে বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে সংকরণ নাম্বার কত? 4। বন্ধন কত? 4টা, সংকরণ নাম্বার 4টা। তো 4 যদি হয় দেখো 4 কোনটা মিলে, এই যে এখানে 4, এই 4-এর জন্য আমাদের সংকরণ নাম্বার কত? sp3। এখন আমাকে আরেকটা কুইজ তোমাকে দেই, তুমি একটু আমাকে জটপট উত্তর করে দাও, অ্যান্সার কত হবে? মনে করো যে বোরন ট্রাইক্লোরাইড, আচ্ছা এর সংকরণ কত হবে বলো তো? বোরন ট্রাইক্লোরাইড এর সংকরণ কত হবে? এর সংকরণ কত? বোরন ট্রাইক্লোরাইড এর সংকরণ কত? দ্রুত কমেন্টে জানিয়ে দাও বোরন ট্রাইক্লোরাইড এর সংকরণ কত হবে। তোমরা যদি এভাবে আঁকায় নাও, যদি ভেঙে আঁকায় নাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা খুব সহজে যে বোরনের সাথে 3টা ক্লোরিন এভাবে যুক্ত আছে। তো আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে এখানে বোরন ট্রাইক্লোরাইডের সংকরণটা কত হবে। খুব সহজ, দ্রুত আমাকে বলে দাও। এরপর এটা যদি পারো তাহলে এটার পরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা আমাকে বলবা যে ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকরণ কত, এটা আমাকে একটু বলে দাও। ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকরণ কত সেটাও বলে দাও। এটাও যদি আমি বন্ধন আকারে করে দেই, দেখো Cl 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 Cl, দেখো এখানে 5টা বন্ধন রয়েছে, এখানে 3টা বন্ধন রয়েছে, 5টা বন্ধন রয়েছে, 3টা বন্ধন রয়েছে। আমাকে একটু বলে দাও যে এখানে সংকরণ কত হবে আর এখানে সংকরণ কত হবে। থ্যাংক ইউ এমডি রফিক মিয়া, থ্যাংক ইউ এমডি জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ।
ওকে, শেয়ার ডান। যারা যারা শেয়ার করছে অবশ্যই ডান লিখে দাও। তো আমাকে লাস্টে এটা বলে দাও, ফসফরাস পেন্টাক্লোরাইড এখানে সংকরণ কত হবে? তোমরা এই চার্ট থেকে বলতে পারো। এখানে দেখো, এখানে মিলে দেখো, 2 হলে sp হবে, 3 হলে sp2 হবে, 4 হলে sp3 হবে, 5 হলে sp3d হবে, 6 হলে sp3d2 হবে, 7 হলে sp3d3 হবে। তো আমি যে দুইটা অপশন দিছি, এটাকে যদি 1 নম্বর ধরি, এটাকে যদি 2 নম্বর ধরি, আমাকে একটু কমেন্টে বলে দাও কোনটা কত হবে। 1 নম্বরের সংকরণ কত হবে, 2 নম্বরের সংকরণ কত হবে। আর তোমরা তো যারা নিয়মিত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চাও, যারা নিয়মিত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চাও এবং সকল ক্লাসের আপডেট পেতে চাও, ক্লাস লেকচার থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে সবকিছু পেতে চাও, তাহলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কোর্সে যুক্ত হয়ে যাও। ওখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কোর্সে তোমরা সকল ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। জি, আমাদের ক্লাসগুলো একদিন পর পর হবে এবং ঠিক 5টা বাজে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি জাহাঙ্গীর আলম ভাই, আমাদের হোয়াটসঅ্যাপগুলো রয়েছে, ক্লাস সময় আগে বললে ভালো হতো। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হয়ে গেলে আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে লিঙ্কগুলো দিয়ে দিব এবং আমাদের কোর্স রয়েছে, সেখানেও কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবা। আচ্ছা, এবার চলো আমরা সলভ করে ফেলি। এখন দেখো এখানে বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তার মানে সংকরণ নাম্বার কত? 5। সংকরণ নাম্বার যদি 5 হয় তাহলে এটার সংকরণ হচ্ছে sp3d। আর এখানে দেখো 1টা 2টা 3টা হলে কি হবে? 3টা হলে হবে দেখো sp2, 3টা হলে হবে sp2 আর এখানে হবে sp3d। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বা নোট করে যদি থাকো তাহলে তো ভালো, আর নোট যদি না করো একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি সরে গেলাম, তো আমি মুছে দিচ্ছি, আবার নতুন কিছুতে আমরা আগাই। আচ্ছা, এবার আমাকে একটু বলো, আমরা তো মিথেন দেখলাম, একটা একটা করে দেখলাম। আমাদের শিকলযুক্ত যে যৌগগুলো থাকে, যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, এই ধরনের যদি থাকে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই ধরনের যদি থাকে তখন কি হবে? তো এই ক্ষেত্রে আমি একটু বলে দেই, আরো সহজ, তোমাদের আরো সহজ করে দেই। সেটা হচ্ছে দেখো, যদি জৈব যৌগের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সংকরণ হচ্ছে ডিরেক্ট sp3। যদি ডাবল বন্ড থাকে সংকরণ হচ্ছে sp2। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সংকরণ হবে sp। এই 3টা লাইন মনে থাকবে কিনা একটু বলো। যদি সিঙ্গেল বন্ড থাকে sp3, যদি ডাবল বন্ড থাকে sp2, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হবে sp। এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটা কুইজ দিচ্ছি, সেটার অ্যান্সারটা আমাকে একটু বলে ফেলো ঝটপট। অ্যান্সারটা একটু বলে ফেলো। CH3 এই জায়গায় কার্বনের প্রতিটা পরমাণুতে সংকরণ কত করে আছে? এটা আমি 1 নম্বর দিয়ে লিখলাম। 1 নম্বর যে যৌগটা ইথেন, এই ইথেনের সংকরণ কত করে আছে? sp3 নাকি sp2? 2 নম্বর একটা অপশন দেই, ধরো হচ্ছে CH, এইচটার পাশে রাখি, ত্রিবন্ধন H। ওকে, এটা ইথাইন দিলাম। এখানে সংকরণ কত হবে? 3 নম্বরে আমি দিচ্ছি CH2, দ্বিবন্ধন CH2। এখন আমাকে 3টা যে যৌগ লিখলাম 1 2 3, একটু নাম্বার করে লিখে দাও। 1 নম্বর কি হবে, 2 নম্বর কি হবে, 3 নম্বর কি হবে, কোনটা সংকরণ কি হবে? মাথায় রাখো, সিঙ্গেল বন্ড হলে sp3, ডাবল বন্ড হলে sp2, ট্রিপল বন্ড হলে sp। এখন দেখো, আমি শুধু যে বন্ড গণে আমি বলে ফেলবো, বলতে পারি, কিন্তু আমাদের যে ওই একটা নিয়ম শিখছিলাম যে যতগুলো বন্ড সংকরণ তত, ওইটা দিয়ে কি আমাদের মিলবে না? ওইটা দিয়েও কিন্তু এটা মিলবে। আগে এটা অ্যান্সার করো, আমি বলতেছি। হোয়াইট না, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু থাকবে। ওকে,
ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা যুক্ত আছো, হ্যাঁ অলরেডি যুক্ত হয়ে গেছো। আমাদের এই গ্রুপটা নতুন খোলা হয়েছে, আমরা এই গ্রুপ নিয়ে কাজ শুরু করছি। আমরা ইতিমধ্যে সবকিছু আপডেট দেওয়া শুরু করছি এই গ্রুপে। তোমরা যারা নতুন আসতেছো, নতুন আসলে কিন্তু আগেরগুলো পাবা না, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার নতুন করে আপলোড দেওয়া হবে সবকিছু। ওকে, তাসলিমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকেও সাথে যুক্ত করো। তোমাদের খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র শেখানো হবে আজকে। এবং আমাদের পুরো কেমিস্ট্রি লাইভ ক্লাসটা তোমাদের জন্য ফ্রি রয়েছে। পুরো কেমিস্ট্রি প্রোগ্রামটা তোমাদের অ্যাডমিশনে ডাবি বলো, জাবি বলো, রাবি বলো, মানে ভার্সিটি ক থেকে শুরু করে, গুচ্ছ থেকে শুরু করে এমনকি মেডিকেল পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। কেমিস্ট্রি তোমাদের যাবতীয় যা আছে সবকিছু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তোমরা যদি এটা করে ফেলো, দেখো তো এটা সংকরণ কত হবে। দেখো সিঙ্গেল বন্ড তার মানে কি, সিঙ্গেল বন্ড মানে sp3, ট্রিপল বন্ড তার মানে কি sp, ডাবল বন্ড তার মানে কি sp2। ইজি সংকরণ, আমাদের সূত্র লাগবে না, সূত্র ছাড়াই অটো হয়ে যাচ্ছে। এখন আমাকে একটু বলতে হবে যে আমরা তো শিখছি বন্ধন যত সংকরণ তত, তো এই বন্ধন যত সংকরণ তত এইটা কিভাবে আমরা পাইতে পারি। দেখো এখানে আমরা সেই থিওরিও অ্যাপ্লাই করব, বন্ধন যত সংকরণ তত। এটা কিন্তু আমরা একটু ভাঙায় লিখি, তখন কি হয় দেখো, ওকে আচ্ছা দেখো এই ইথেনটাকে আমরা এইভাবে ভাঙায় লিখলাম। এখন দেখো এই কার্বন পরমাণুটায় বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা হলে sp3, সেটাও আমার মিলতেছে। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা বন্ধন, তার মানে 2 নম্বর কার্বনও sp3। আমরা এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি সুন্দর করে, তাহলে কিভাবে আসে দেখো, আচ্ছা CH। এখন দেখো এই জায়গাটা দেখো বন্ধন কয়টা আছে, দেখো বন্ধন কয়টা আছে এই সির সাথে। 1 নম্বর কার্বনটায় বন্ধন কয়টা আছে, এখানে একটা, এখানে তিনটা বলতে ট্রিপল বন্ড, এটা কিন্তু একটাই বন্ড, ট্রিপল বন্ড। এখন মোট বন্ধন কয়টা, এখানে একটা, এখানে একটা, দুইটা বন্ধন হলে x এর মান হচ্ছে 2, আর x এর মান 2 হলে সংকরণ হবে sp। ওকে, আমাদের মিলতেছে কিনা। ওকে, এখন দেখো এইটাও কিন্তু আমরা ভাঙায় লিখতে পারি এভাবে, H দ্বিবন্ধন। এখন দেখো এখানে এই কার্বন পরমাণুতে বন্ধন কয়টা আছে, একটা দুইটা, এখানে তিনটা হয়ে গেল। আচ্ছা একটা মুছে দিচ্ছি, এই যে এটা মুছে দিচ্ছি। এখন দেখো এখানে কয়টা হয়েছে বলো তো, এখানে কিন্তু এখন বন্ধন আমাদের তিনটে আছে, একটা দুইটা তিনটা। তো তিনটা বন্ধনের জন্য x এর মান কত দাঁড়াবে, x এর মান হচ্ছে 3, x এর মান 3 হলে আমাদের সংকরণ হয় sp2। মিলে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা ক্লাসটা ঠিকমতো করতে থাকো, তোমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের নিয়ে আলোচনা করবো, মাত্র তো শুরু হলো। তো যারা যারা এই পর্যন্ত বুঝতে পারছো তারা একটু ডান লিখে দাও। তোমরা যারা এই পর্যন্ত বুঝতে পারছো তারা কিন্তু অনেক দূর আগে যাবে। এখন যোগ্য দেখার সাথে সাথে বলতে পারবা যে কোনটা সংকরণ কত, কিন্তু কিছু কিছু ঝামেলা আছে, সেটাও কিন্তু আমি সমাধান করছি। ওয়েট, এ পর্যন্ত হয়ে গেলে ডান লিখে দাও, এ পর্যন্ত হয়ে গেলে ডান হয়ে যাও। হ্যাঁ এমডি জাহাঙ্গীর আলম, আপনি অলরেডি অ্যাড হয়ে গেছেন। ওকে আচ্ছা, তো জৈব যৌগের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল বন্ড থাকলে sp3, ডাবল বন্ড থাকলে sp2 এবং ট্রিপল বন্ড থাকলে sp হয়। তো এভাবে আমরা বুঝতে পারলাম। এখন আমাদের যদি অন্য ধরনের জিনিসপত্র থাকে, মানে অন্য ধরনের সিস্টেম আসে, সেখানে কিভাবে হবে সেটা একটু আমরা দেখবো। ওকে, তো তার জন্য আমাদের শিখতে হবে মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার। এই লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন কার কয়টা আছে, এই বিষয়গুলো যদি তোমরা শিওর হয়ে যাও বা জেনে যাও, তাহলে কিন্তু আমাদের হিসাবটা একটু সহজ হয়ে যাবে। যেমন আমি পানির কথা নিয়ে চিন্তা করি, পানি। এখন আমাকে একটু বলো যে পানি তো আমরা সবাই জানি H2O। এই পানির ক্ষেত্রে সংকরণ কত হবে, এই পানির সংকরণ কত হবে আমাকে একটু বলে দাও। পানির সংকরণ কত হবে, সংকরণ। দেখো এখানে কিন্তু তোমরা আটকে যাবো। এখন শর্টকাট আছে, এটারও শর্টকাট আছে। তো
তো এখন বলো তোমরা একটু আটকে যেতে পারো এই জায়গাটায়, আমি যদি ভাঙ্গায় লেখো বা ওইভাবে বন্ধন কোণ দিয়ে লেখো সেটাও কিন্তু আটকে যেতে পারো। আগে দেখি তোমরা পারো কিনা। পানি সংকরণ কত সেটা একটু বলো, পানি সংকরণ কত হবে? গুড। তো আমাদের লাইভ ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে 30টি লাইভ ক্লাসের ভিতর সবগুলো কেমিস্ট্রি সলভ করে দেব। এমনকি যদি আমাদের আরও যদি কেমিস্ট্রি ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমরা দেব। তোমাদের এই কোর্সের আন্ডারে আমাদের আরও অনেক কিছু রয়েছে, আমাদের নিয়মিত এক্সামের ব্যবস্থা রয়েছে, যেটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, আমাদের কোর্সের ভিতরে ইনক্লুডেড থাকবে। এবং আমাদের এই 30টা ক্লাস শেষ হলে, থিওরি ক্লাস শেষ হলে আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দেবো। যেমন ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, গুচ্ছ, মেডিকেল, সবগুলো ধারাবাহিকভাবে শুরু করে দেবো। তার মানে তোমাদের কমপ্লিট অ্যাডমিশন জার্নি আমাদের সাথে থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে অ্যাডমিশন প্রিপারেশন সম্পূর্ণ যত যা আছে আমাদের সাথে থাকলেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সম্পূর্ণ যা কিছু আছে সবকিছু ফ্রিতে দিচ্ছি, যেটা হচ্ছে অনেকে পেইডে দিবে না। অনেকে পেইড কোর্সে যা না দিচ্ছে আমরা ফ্রিতে তা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ হচ্ছে আমাদের স্যাট ফাউন্ডার স্যার এটা দিচ্ছে, আমি দিচ্ছি না, মূলত আমাকে বেতন ঠিকই দিচ্ছে। আমাদের স্যাট ফাউন্ডার কিন্তু তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিচ্ছে। আমাদের স্যাট ফাউন্ডার এমডি আজিজুর রহমান আজিজ স্যার তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছে। শিক্ষা হবে উন্মুক্ত, শিক্ষা হবে বাণিজ্য মুক্ত, তার এই স্লোগানকে সামনে রেখে। আচ্ছা, এখন বলো পানি সংকরণ কত হবে? পানি সংকরণ হবে sp3। এখন ভাই এটা কি বললেন, পানি সংকরণ sp3 কিভাবে হইল? এটা একটু সমস্যা না? এই জায়গাটায় আমাদের মাইট দিচ্ছে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। এখন দেখো এই পানির ক্ষেত্রে যদি আমরা দেখি, পানির যদি আমরা স্ট্রাকচারটা আঁকি তখন কি ছিল? এভাবে ছিল, তাই না? এখানে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল পানির ক্ষেত্রে, আমরা সবাই জানি এই যে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল। এই মুক্ত জোড় ইলেকট্রনরা কি করে? এই বন্ধনকে একটু বিকর্ষণ করে ব্যান্ড করে দেয়। ওকে, তো সংকরণের ক্ষেত্রে কোনটা কি আকৃতি হয়, আকার হয়, সেটাও কিন্তু আমরা পরবর্তীতে দেখব। এটা টাইপ 3-তে চলে যাবে, এটা টাইপ 1-এ আছে আমরা। তো এখন দেখো এই জায়গাটায় যদি লন পেয়ার ইলেকট্রন থাকে, আমি একটু বলে দেই, যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে লন পেয়ার ইলেকট্রনটাও আমাদের বন্ধনের সাথে কাউন্ট করতে হবে। তাহলে দেখো লন পেয়ার ইলেকট্রন প্লাস বন্ধন, লন পেয়ার ইলেকট্রন প্লাস বন্ধন, তাহলে যতগুলো লন পেয়ার ইলেকট্রন থাকবে ওইটাকে যোগ করতে হবে, সাথে বন্ধনও যোগ করতে হবে। তাহলে দেখো পানির ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন আছে 2টা আর হচ্ছে বন্ধন আছে 2টা, তার মানে আমাদের কত হলো বলো তো? লন পেয়ার ইলেকট্রন আছে 2টা প্লাস বন্ধন আছে 2টা, তো ইজিক্যাল টু হলো 4। আর 4 যদি হয় তখন আমরা সংকরণটা বলি, যদি 4 হয় তখন আমরা সংকরণটা বলি sp3। এবার কি ক্লিয়ার হলো এই পর্যন্ত? আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এতটুকু যদি বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ, তোমাদের সংকরণ বোঝা হয়ে গেছে অলরেডি, অলমোস্ট। আরো কিছু প্যাচ আছে, এগুলো ছাড়াচ্ছি, তোমরা সাথেই থাকো। তো এই পর্যন্ত যারা বুঝতে পারছো লন পেয়ারের বিষয়টা, তারা একটু আমাকে ডান লিখে দাও। যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য আরেকটা কুইজের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকরণ কত আমাকে একটু বলে দাও। অ্যামোনিয়া এর সংকরণ এখন আমাকে বলো এই অ্যামোনিয়ার সংকরণ কত, যে নাইট্রোজেনের, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের সংকরণ কত, এটা কত হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সংকরণটা কত হবে। অ্যামোনিয়ার সংকরণ কত হবে এটা আমাকে একটু জানিয়ে দাও। তোমরা যারা যারা লাইভটি দেখছো দ্রুত শেয়ার করে দাও, লাইভটি শেয়ার করে দাও। লাইভটি তোমাদের প্রোফাইলে রাখো, না হলে লাইভটি হারিয়ে যাবে, পরবর্তীতে পাবে না। তো লাইভটি শেয়ার করে তোমাদের প্রোফাইলে রেখে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। তোমরা যারা যারা কেমিস্ট্রির জন্য একদম সিরিয়াস আছো
তারা আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। আমাদের গ্রুপে আমাদের খুব লিমিটেড সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের গ্রুপে রাখবো, আমাদের গ্রুপে বেশি স্টুডেন্ট রাখবো না। তো আমাদের গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে যে আমরা কিছু লিমিটেড সংখ্যক স্টুডেন্ট ওখানে রাখবো যাদের ফ্রিতে সার্ভিস দিব, এবং আমরা যেন বলতে পারি যে এই স্টুডেন্টগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এই স্টুডেন্টগুলোকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে এবং আমাদের কোর্সের লিঙ্কও দেওয়া থাকবে। এবার দেখো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লন পেয়ার ইলেকট্রন ছিল। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের একটা লন পেয়ার ইলেকট্রন ছিল। তো নাইট্রোজেনের সাথে যেহেতু একটা লন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে আমাদের দেখো লন পেয়ার ইলেকট্রন, আমাদের বলছিলাম লন পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে বন্ধন, লন পেয়ার ইলেকট্রন প্লাস বন্ধন। এখন দেখো লন পেয়ার ইলেকট্রন আছে একটা, লন পেয়ার ইলেকট্রন আছে একটা, আর বন্ধন আছে তিনটা, তাহলে কত হয়? 4 হয়। আর 4 যখন হয় তখনই হয়ে যায় sp3। 4 হলেই হয়ে যায় sp3। তার মানে অ্যামোনিয়া সংকরানো sp3, পানি সংকরানো sp3। তো এই পর্যন্ত যাদের হয়ে গেছে ডান লিখে দাও। যারা বুঝতে পারো না তারা কারো যদি বুঝতে সমস্যা হয় তারা কমেন্ট করতে পারো কোথায় বুঝতে পারোনি, আমি আবার বুঝিয়ে দিব প্রয়োজনে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এবার সামনের দিকে আগে যাই। আমাদের বন্ধন কোণ জানা গেল, লন পেয়ার ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সবই বুঝলাম, কোনটার ভেতর লন পেয়ার ইলেকট্রন আছে সেটাই তো বুঝতেছি না। তো এটা যদি এই সমস্যা হয়ে যায় তাহলে এটাও কিন্তু তোমাদের শেখা লাগবে, কারণ এই লন পেয়ার ইলেকট্রনটা কিন্তু তোমাদের এক্সামে আসে, যে প্রশ্নে চলে আসে যে এই যৌগটায় কয়টা লন পেয়ার ইলেকট্রন আছে, এই ধরনের প্রশ্ন আসে চ্যাপ্টার থেকে। তার মানে লন পেয়ার ইলেকট্রন তোমাদের জানা জরুরি। তাহলে আমরা শিখে নেই যে লন পেয়ার ইলেকট্রনগুলো কিভাবে মূলত বের করতে হয়। ওকে, এখন দেখো আমরা যে বুঝলাম যে লন পেয়ার ইলেকট্রন কয়টা। ওকে, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে যেটা দেখলাম, অ্যামোনিয়া আর পানির ক্ষেত্রে দেখলাম, এই দুইটা এক্সাম্পল নিয়ে আমরা শুরু করি। তো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি আগে করি, নাইট্রোজেনটা, আচ্ছা হয়েছে রে। ওকে, দেখো নাইট্রোজেন, অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়াতে একটা লন পেয়ার ইলেকট্রন ছিল। তো এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা নাইট্রোজেনটা একটু দেখি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 1s2 2s2 2p6। ওকে, 2p6 চলে গেছি, 2p3, কারণ নাইট্রোজেন 7। এখন দেখো এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। এখন এখানে 5টা ইলেকট্রনের সাথে 2-3 জন কিন্তু দেখো 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তো বাকি আছে কয়টা ইলেকট্রন? দেখো 5টার ভিতর আমি 3টা ইলেকট্রন দিয়ে 3টা হাত যুক্ত করে দিয়েছি হাইড্রোজেনের সাথে। বাকি আছে কিন্তু আমাদের 2টা। এই 2টা ইলেকট্রন কোথায় যাবে? তো 2টা ইলেকট্রন করার কিছু নাই, তারা উপরে চড়ে বসলো। তো এই যে 2টা ইলেকট্রন এখানে আছে, এদের একসাথে জোড়া হয়ে বলতেছি আমরা লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? একটা। কিন্তু ইলেকট্রন যদি কয়টা, আমরা যদি বলি ইলেকট্রন কয়টা আছে, 2টা আছে। কিন্তু যদি যখন বলবো মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, তখন হচ্ছে একটা, কারণ 2টা মিলে তো জোড় হয়, তাই না? 2টা মিলে জোড় হয়, তার মানে এখানে একটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। সেম একইভাবে তোমাদের যদি আমি অক্সিজেন একটা বলে দেই, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। এখন দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন রয়েছে, তাই না? 6টা ইলেকট্রন রয়েছে। এখন এই 6টা ইলেকট্রনের সাথে যখন পানিটা হয়েছিল, দেখো H2O এরকম ছিল। আচ্ছা, আমি যদি এভাবে ভাঙায় লিখি, এরকম ছিল। এখন দেখো অক্সিজেনের 6টা ইলেকট্রন ছিল সর্বশেষ শক্তি স্তরে। তো সে কি করছে? 2টা ইলেকট্রন দিয়ে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইল। তো ওর আরো কিন্তু 4টা ইলেকট্রন রয়ে গেছে। এই 4টা ইলেকট্রন কোথায় যাবে? এই মাথায় চড়ে বসলো। তার মানে অক্সিজেনের 4টা মুক্ত ইলেকট্রন আছে। আর যদি আমরা এদেরকে জোড়া করে দেই, এই যে জোড়া করে দেই, তখন হয়ে যাবে 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন কয়টা? 2টি, মানে 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন রয়েছে। আর এখানে একটি লন পেয়ার ইলেকট্রন রয়েছে।
একটি লন পেয়ার ইলেকট্রন রয়েছে। তো এভাবে আমরা ইলেকট্রনগুলো বের করে ফেলতে পারি। তো তোমরা যদি এতটুকু শুধু মনে রাখতে পারো লাস্টে কি কয়টা ইলেকট্রন আছে এবং কয়টার সাথে বন্ধনে আবদ্ধ হচ্ছে, এর মাধ্যমে তোমরা লন পেয়ার ইলেকট্রনগুলো বের করতে পারো। তো তোমরা যদি এ পর্যন্ত বুঝতে পারো তাহলে আমরা সামনের দিকে আগাবো। তো এবার আমি তোমাদের একটা কুইজ দিচ্ছি, তোমরা একটু আমাকে বলো যে এটা ক্লিন করে দে। হ্যাঁ, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে রাখো, আমি ক্লিন করে দিচ্ছি এখনই, বাস। আচ্ছা, আমাকে একটু বলো যে জেনন ডাইফ্লোরাইড, এই জেনন ডাইফ্লোরাইড এই যৌগটায় কয়টি লন পেয়ার ইলেকট্রন রয়েছে? এটা একটু কমেন্ট করে দাও যে জেনন ডাইফ্লোরাইড যে যৌগটা আছে এখানে কয়টি লন পেয়ার ইলেকট্রন আছে। আমি আরো কিছু লিখে দেই, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। তো এখানে এদের কয়টা করে লন পেয়ার ইলেকট্রন রয়েছে, মানে কয়টা জোড় মুক্তজোড় মূল ইলেকট্রন রয়েছে, মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। ওকে, আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমরা জানি জেনন হচ্ছে একটা গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌল। তো গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌলে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি। ওকে, এখন দেখো এই 8টা ইলেকট্রনের ভিতরে মাত্র 2টা ফ্লোরিন যুক্ত হয়েছে। 8টা ইলেকট্রনের ভিতরে মাত্র 2টা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন ফ্লোরিনের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। তো বাকি থাকে কয়জন বলো তো? বাকি থাকে 8টার ভিতর 2জন মাত্র যুক্ত হয়েছে, বাকি তো আরো 3জন, মানে আরো 6টা ইলেকট্রন রয়ে গেছে। এই 6টা ইলেকট্রন কোথায় যাবে? এদের তো একটা যাওয়ার জায়গা করে দিতে হবে। তো এখানে 2টা রইল, ধরো এখানে 2টা, এখানে 2টা, এভাবে এরা আছে। ঠিক আছে, তো এরা এখানে 2টা 3টা 6টা, আর এই ফ্লোরিনের সাথে 2টা, এভাবে মোট 8টা ইলেকট্রন পূর্ণ হইল। এখন আমরা ইজিলি বলতে পারি যে এখানে 1টা 2টা 3টা 3 জোড়া, তার মানে এখানে 3 জোড়া লন পেয়ার ইলেকট্রন রয়েছে, 3 জোড়া লন পেয়ার ইলেকট্রন রয়েছে। তো সেম ভাবে আমাদের বলতে হবে এই জেনন টেট্রাফ্লোরাইডে কয়টা আছে। যেহেতু এখানে আরো 2জন ফ্লোরিন যুক্ত হয়েছে, তার মানে এখানে আমাদের লন পেয়ার ইলেকট্রন থাকবে মাত্র 2 জোড়া। আমি এখানে লিখে দিই, মাত্র 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকবে। তার মানে এখানে 2টি, এবং এখানে যেহেতু আমাদের 8টার ভিতর 6টা ইলেকট্রন যুক্ত হয়ে গেছে ফ্লোরিনের সাথে, তার মানে এখানে বেচারা শুধু একটা লন পেয়ার ইলেকট্রন থাকবে। তার মানে একটা বলতে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকবে। তো জেনন ডাইফ্লোরাইড এবং জেনন টেট্রাফ্লোরাইড এবং জেনন হেক্সাফ্লোরাইড এরা হচ্ছে 3 জোড়া, 2 জোড়া এবং 1 জোড়া করে ইলেকট্রন রয়েছে। বোঝা গেল এ পর্যন্ত? আচ্ছা, যারা বুঝতে পারছো ওকে লিখে দাও। তো আমরা যদি লন পেয়ার ইলেকট্রনের ঝামেলা কমপ্লিট হয়ে যায়, লন পেয়ার ইলেকট্রন বুঝতে পারি, তো এই লন পেয়ার ইলেকট্রন এবং বন্ধন এই দুইটা মিলে আমরা কিন্তু ইজিলি যে কোনো মৌলের সংকরণ বের করতে পারি। এখন মাঝে মাঝে কি আসে জানো, এগুলো তো সরল সোজা যৌগ আছে জেনন টেট্রাফ্লোরাইড, কিন্তু যখন চার্জ থাকে তখন আমরা কি করব? এটা একটা ঝামেলা না? যখন চার্জ থাকে, যেমন আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে ধরি, NH4 অ্যামোনিয়া, এর ক্ষেত্রে একটা সংকরণ কিন্তু আছে, মানে একটা লন পেয়ার ইলেকট্রন আছে। কিন্তু আমি যদি এটাকে বলি NH4,
NH ক্লোরের সাথে প্লাস হয়। ওকে, তো এইটা একটা যে চার্জ আছে, একটা চার্জ আছে, এই ক্ষেত্রে আমরা কি বলবো যে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? এই ক্ষেত্রে একটু বোঝো, হিসাবটা মাথায় রাখো এটা কিভাবে হয়েছে। এই যে এখানে একটা লন পেয়ার ইলেকট্রন ছিল, এইটা কিন্তু এই হাইড্রোজেন একটা যে আসছিল এর সাথে হচ্ছে আমাদের শনিবের সমযোজী বন্ধনে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। তার মানে এই জায়গায় কোনো লন পেয়ার ইলেকট্রন থাকার কথা না। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0টি। ওকে, এখানে কিন্তু একটা ছিল। আচ্ছা, এখানে কিন্তু একটা ছিল, কিন্তু যখন এই প্লাস মানে এই লন পেয়ার ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল, তখন কিন্তু একটাও নেই, এভাবে যুক্ত হয়ে যায়। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখি, এ পর্যন্ত যদি হয়ে যায়, এবার আমরা দেখি সূত্রের সাহায্যে কিভাবে বের করা যায়। আচ্ছা, আমরা কয়েকটা কুইজ দেখি। এখানে দেখো যে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে। ও মাই গড, টাইম এত দ্রুত চলে যায়। আচ্ছা, কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, একটু দ্রুত আগাতে হবে, টাইম চলে যাচ্ছে। দেখো এখানে A B C D কোনটা হবে একটু কমেন্টে জানিয়ে দাও। এবং 2 নম্বর যৌগতে দেখো এখানে আয়নের, এই যে একটা আয়ন রয়েছে, এই আয়নে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তো এখানে এই আয়নটা যদি আমরা শর্ট পুরোটা কমপ্লিট গণি তাহলে কিন্তু অনেকগুলো, কিন্তু এখানে বলতে হতো যে আয়োডিনের মাথায় কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম। ওকে, আচ্ছা এখানে অ্যান্সার কত হবে বলো তো। দেখো এটা আছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2023-24 শিক্ষাবর্ষে। তো এখানে দেখো এই সবগুলোতে এই যে 1,3-বিউটাডাইনটা কিভাবে হবে দেখো, CH3 তাই না, তাহলে HC13, এটাই তো 1,3-বিউটাডাইন। চারটা হবে, 1 2 3 4টা। হ্যাঁ, তাহলে দেখো একটা 1 নাম্বারটা, এটা 3 নাম্বারটা 1,3-বিউটাডাইন। তাহলে এইখানে সবগুলোতে কিন্তু আমাদের sp করে ইলেকট্রন রয়েছে, সবগুলোকে sp করে ইলেকট্রন, sp করে ইলেকট্রন। তার মানে এইটার ভিতরে কিন্তু ভিন্ন ধরনের সংকরণ নাই। আমাদের জানতে চাইছে একাধিক সংকরণ কোথায় আছে, মানে ভিন্ন ভিন্ন সংকরণ কোথায় আছে। তো এই জায়গায় একটা আছে দেখো ভিনাইল বেনজিন। তো ভিনাইল বেনজিনে কি আছে দেখি আমরা। তো বেনজিন তো জানি আমাদের এভাবে থাকে, ওকে। এখন ভিনাইল বেনজিন মানে একটা ভিনাইল মূলক যুক্ত হবে, এখানে একটা ভিনাইল মূলক আমি এখানে যুক্ত করে দেই। একটা ভিনাইল মূলক। এখন দেখো এই জায়গায় সংকরণ কত করে আছে। তো আমরা জানি এই যে ইয়াগুলো রয়েছে, এই বেনজিন গুলো, এগুলো কিন্তু একটা করে ডাবল বন্ড রয়েছে, এখানে একটা। তো বেনজিনের ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড আছে, আমরা ধরেই নেব যদি ডাবল বন্ড থাকে, আমাদের আগেই শিখে আসছি ডাবল বন্ড থাকলে কি হয়, sp2। তাহলে এখানেও sp2, এখানেও sp2। ওকে, তো 1 নম্বর 2 নম্বর ক্লিয়ার। এখন 3 নম্বর দেখি যে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে কি হয়। সাইক্লোহেক্সেনটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে কি হবে যে এভাবে ছিল, আমি হাইড্রোজেন গুলো দিলাম না। এখন দেখো এই সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে দেখো এই কার্বনে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল বন্ড আছে, মানে এটা সংকরণ হবে sp3। আমি এখানে লিখে দিই sp3। ওকে, সিঙ্গেল বন্ড আছে মানে এটা হচ্ছে sp3, কারণ কি সিঙ্গেল বন্ড। তার মানে এটাও হচ্ছে না, তো বাকি আছে কি এই ডি নাম্বারটা, তার মানে এটা নিশ্চয়ই হবে। তো এটা আমরা একটু চেক করে নেই, ডি নাম্বারটা কি কি আছে একটু দেখি। আমি আলাদা একটা কালার নেই এখান থেকে। দেখো 1,2-বিউটাডাইনটা আছে, তাহলে 1,2-বিউটাডাইন হচ্ছে, তাহলে এখানেই রয়েছে CH দ্বিবন্ধন CH3। ওকে, তো এই জায়গায় দেখো আলাদা আলাদা কিন্তু সংকরণ রয়েছে। এখানে 3 বন্ধন মানে হচ্ছে sp,
তিন বন্ধন মানে হচ্ছে sp, তিন বন্ধন আছে মানে sp, আর এটা যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে হচ্ছে sp3। এভাবে কিন্তু আলাদা আলাদা সংকরণ আমরা পেয়ে যাচ্ছি যে 1,2 বিউটাডাইন। ওকে, তো এভাবে আমরা বুঝতে পারছি যে 2 নম্বরটা হবে সঠিক উত্তর। আর এই 3 নম্বর প্রশ্নটা তোমরা হচ্ছে এই আয়োডিনের সাথে অক্সিজেনের লুইস পেয়ারের ইলেকট্রন বিন্যাসটা সাজিয়ে রাখবা। লুইস যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে যেভাবে দিতে হয় ওইটা দিয়ে তোমরা হচ্ছে করে নিবা। এবং এটা আয়োডিনের সাথে এখানে অক্সিজেনগুলো যুক্ত হবে, অক্সিজেনগুলো যুক্ত হবে 1টা 2টা 3টা 4টা এভাবে 1টা 2টা। ওকে, আর এখানে তো এইটা হচ্ছে মূলত আয়োডিনের ইলেকট্রন বিন্যাস। দেখতে একটু অদ্ভুত লাগতেছে এটা, তাই না? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আয়োডিনের যেই লুইস স্ট্রাকচারটা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আয়োডিনের মাত্র একটা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, সেটা হচ্ছে এটা একটা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। আর যদি বলে সামগ্রিকভাবে তাহলে আমাদের দেখতে হবে একটা না, অনেকগুলো কিন্তু রয়েছে। এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3 2 5, 5 আর 2 7, 7 আর এখানে 8, তাহলে 8টা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে সেটা কিন্তু অপশনে নাই, তার মানে যেহেতু একটা আছে তাহলে আমরা বুঝে নিতে হবে যেটা আয়োডিনের কথাই বলছিল। ওকে, এভাবে আমরা সকল প্রশ্নের উত্তরগুলো সলভ করতে পারবো। আচ্ছা দেখো, টাইপ 1 বন্ধন টু সংকরণ এখনই চলতেছে। দেখো কোনটিতে sp2 হাইব্রিডেশনে বিদ্যমান? দেখো sp2 এটা কোনটিতে হবে? ডায়মন্ড, গ্রাফাইট, অ্যামোনিয়া নাকি পানি? এই ডায়মন্ড এবং গ্রাফাইটের ভিতরে একটা সিম্পল পার্থক্য রয়েছে। তো ডায়মন্ডের ক্ষেত্রে কি হয়? ডায়মন্ডের ক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে যে কার্বন পরমাণুর সাথে 3টা যুক্ত হয়, 4টা যুক্ত হয়, কার্বন পরমাণুর সাথে 4টা করে যুক্ত হয় কার্বন পরমাণু। ডায়মন্ডের সাথে কার্বন পরমাণুর সাথে 4টা করে কার্বন পরমাণু যুক্ত হয়, 4টা করে কার্বন পরমাণু যুক্ত হয়। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে এভাবে যুক্ত হয়, আমাদের এভাবে যুক্ত হতে থাকে একটা করে, তাই না? গ্রাফাইটে তোমরা যারা অণুগুলো দেখছো কিভাবে যুক্ত থাকে, এভাবে থাকে, এভাবে কিন্তু যুক্ত থাকে। তো গ্রাফাইটের ক্ষেত্রে আমি পুরোটা আঁকালাম না, সময় চলে যাচ্ছে। আচ্ছা দেখো, এই যে কার্বন পরমাণুটা আছে এর সাথে দেখো 1টা 2টা 3টা বন্ধন কিন্তু একটা করে প্রতিটা কার্বন পরমাণুতে থাকে। তার মানে 3টা বন্ধন মানে হচ্ছে আমরা জানি sp2, আর 4টা বন্ধন মানে আমরা জানি sp3। তার মানে আমাদের কোনটিতে sp2 সংকরণ বিদ্যমান আমরা বলে দেব গ্রাফাইট, ডায়মন্ডে না। ডায়মন্ডে কি? sp3। আর অ্যামোনিয়া, পানি এগুলো সবগুলোতে sp3 করে, এগুলো সবগুলোতে sp3 করে কিন্তু রয়েছে। এবার দেখো লাস্ট প্রশ্নটা কি আছে যে sp1 সরি এই যে আমাদের মিথানল, এই মিথানল যোগে অক্সিজেনের হাইব্রিডেশন কত হবে? মিথানল যোগের অক্সিজেনের হাইব্রিডেশন কত হবে এটা আমার কোনো হিসাব করার দরকার নাই। আমি দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এটা sp3। তোমরা হিসাব করে মিলিয়ে নিও, সিঙ্গেল বন্ড আছে মানে sp3 অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা আরো কয়েকটা কুইজ আছে, তোমরা অবশ্যই এগুলো কমেন্টে জানাবা কোনটা কি হবে। এই যে আমাদের অ্যালডিহাইড রয়েছে, এই অণুতে হাইব্রিডেশন কত হবে বলে দাও। সিঙ্গেল বন্ড আছে মানে sp3। নিচে কোন যৌগগুলোতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান? কোনটার ভিতর সর্বোচ্চ নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান? দেখো এই যে জেনন ডাইফ্লোরাইড, এটার ভিতর কিন্তু সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান। দেখো আমি বলছিলাম যে নিঃসঙ্গ ইলেকট্রন জন বা লন পেয়ার ইলেকট্রন এগুলো পরীক্ষা চলে আসে, সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। সেটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষে কিন্তু চলে আসছে। তার মানে এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা জেনন ডাইফ্লোরাইড যেটা আছে এখানে আমরা সর্বোচ্চ মুক্তজোড় ইলেকট্রন দেখলাম, 3 জোড়াই দেখে ফেলছি, তাই না? ওকে, তো এগুলোর অ্যান্সার গুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এখন তোমরা যদি বলো যে সূত্রের সাহায্যে আমি সংকরণ নির্ণয় করব, সেটাও পারো, আমি সূত্রটা লিখে দিচ্ছি। যদি এটা প্রয়োজন হবে না, তোমরা যদি এই পর্যন্ত আমার ক্লাসটা যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে সূত্র কিন্তু দরকার হবে না। তারপর আমি সূত্রটা লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের বইতে সূত্র আছে সেটা আমরা লিখবো। দেখো হাইব্রিডেশন নাম্বারটা হবে কি হাফ, এই সূত্র তোমরা জানো। তারপর লিখছি যে কোনো যে পরমাণুটা কেন্দ্র পরমাণুটা ওইটার যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে ইলেকট্রনগুলো একক যোজনযুক্ত যে ইলেকট্রনগুলো রয়েছে
একক যোজ্যতার যে ইলেকট্রনগুলো রয়েছে পরমাণুগুলো রয়েছে সেটা মানে যেমন হাইড্রোজেন বা ফ্লোরিন ক্লোরিন এগুলোর মতো যেই পরমাণুগুলো রয়েছে এটা কয়টা যুক্ত আছে এটা, তার সাথে হচ্ছে ক্যাটায়ন নাম্বার প্লাস হচ্ছে অ্যানায়ন নাম্বার, বাস এই কয়টা দিয়ে তোমাদের মানগুলো বসে দিয়ে হাফ করে দিলে যে মানটা আসবে, তারপর তোমাদের সেই আগের নিয়ম যে 2 হলে sp, 3 হলে sp2, 3 হলে sp3, এভাবে তোমরা অঙ্কগুলো করবা মেইনলি। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডটি দেখি, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন এটার ক্ষেত্রে কি হয়েছিল দেখো, এই ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি সূত্রের সাহায্যে করি, আমরা জানি বির মান কত হবে ফসফরাসের ক্ষেত্রে 5 যোগ হচ্ছে এখানে ক্লোরিন আছে কয়টা, 5টা, ক্লোরিন আছে 5টা। এখন দেখো এগুলো তো 0 করে আছে যেহেতু কোনো চার্জ কিছু নাই এখানে, বাস। তো এখানে কত আছে 5 + 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 মানে হচ্ছে sp3d, এভাবে বের করা যায়। তো এত সূত্র দিয়ে বের করা আমার মনে হয় না দরকার, তোমরা দেখি এখন বলে ফেলবো সংকরণ কত। ওকে, তো এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা একটু দাঁড়ানো লিখে দাও। তোমাদের ক্লাস কি আরো কন্টিনিউ করবে কিনা সেটা একটু লিখে দাও, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবা। এই ধরনের ক্লাসগুলো তোমরা আরো চাও কিনা সেটাও জানাবা। ছয়টা পর্যন্ত চলবে, 6টা পর্যন্ত চলবে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের 6টা পর্যন্ত ক্লাস চলবে, তো আমরা আরো কিছু দেখি, আরো কিছু দেখতে পারি। এখন দেখো sp3d সংকরিত যৌগ নিচে কোনটি, তোমরা করতে পারো এখানে SF4 PCl5 ক্লোরিন টেট্রাফ্লোরাইড, এখানে সবগুলি কিন্তু sp3d সংকরিত, তোমরা কিন্তু দেখিয়ে বলতে পারো, কারণ আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড এটাও দেখছি sp3d, তারপর ক্লোরিন টেট্রাক্লোরাইড এটাও যদি তোমরা করো তাহলেও দেখবা যে sp3d আসবে, এবং সালফার টেট্রাফ্লোরাইড এটাও sp3d আসবে। তো এখানে অ্যান্সার সবগুলি হবে। লাস্ট এটা দেখো যে জেনন টেট্রাফ্লোরাইডের সংকরণ হলো কোনটি, মাত্র এখান থেকে করে আসলাম, তার মানে হচ্ছে sp3d2, sp3d এখানে 1 আছে, 1 থাকাটা না থাকা একই কথা। ওকে, এবার দেখো বন্ধন কোণ এবং আকৃতি। তো এই বন্ধন কোণ এবং আকৃতি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে, তো একটু চটপট লিখে ফেলো কোনটা বন্ধন কোণ কত হয়। দেখো যদি sp হয়, অন্য একটা কালার নেই, যদি sp হয় তাহলে বন্ধন কোণ হচ্ছে কত হয় 180 ডিগ্রি, বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। আর এটার আকৃতি কি হয়, আকৃতি আমি এখানে লিখে দেই, আকৃতি হবে সরলরৈখিক, আমি লম্বাটা দাগ দিয়ে দিলাম। ওকে, আকৃতি হবে সরলরৈখিক। যদি sp3 হয় মানে sp2 হয় তখন হবে কি 120 ডিগ্রি, আর এটা আকৃতি হবে সমতলীয় ত্রিকোণাকার। ওকে, আর হচ্ছে sp3 যদি হয় এটা হচ্ছে 109.5, এটার আকৃতি কি হয়, এটা আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, তো আকারটা একটু জটিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা একটা চতুস্তলকীয় আকৃতি রয়েছে। এখন যদি হয় sp3d হয়, তখন কি হবে, sp3d হলে আমাদের আকৃতিটা হয় যে ট্রাইগোনাল বাইপিরামিড হয়, মানে হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আর এটা আকৃতি তো পাইলাম, কিন্তু কোণ কত হবে, এটা কোণ কিন্তু দুইটা হয়, যেটা ট্রাইকোণাল থাকে মানে হচ্ছে ত্রিভুজটা থাকে ওইটার ক্ষেত্রে হয় 120 করে, এবং আর যেগুলো লম্বা থাকে মানে ট্রাইগোনালের সাথে উপরে নিচে লম্বা আকারে থাকে ওইগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। এখন আমাদের দেখো এগুলো কিন্তু 2 এর জন্য ছিল, 3 এর জন্য ছিল, 4 এর জন্য ছিল, 5 এর জন্য ছিল। এখন 6 এর জন্য কত হবে, 6 এর জন্য হবে sp3d2।
sp3d2 এটা কি ধরনের হবে? অষ্টক তলীয়। এটা হবে অষ্টক তলীয়। এটার ক্ষেত্রে সবগুলি হচ্ছে 90 ডিগ্রি করে। এটার ক্ষেত্রে সবগুলি হচ্ছে 90 ডিগ্রি করে। এবং 7 নম্বরে আমাদের একটা ছিল, সেটা হচ্ছে sp3d3। sp3d3 এটার ক্ষেত্রে কি হবে? sp3d3 এটার কোণগুলো হবে 72 ডিগ্রি করে, আর হচ্ছে উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। ওকে, তো এই কয়টা আমাদের জানা আছে। এদের আকৃতি যদি আমরা আঁকতে চাই, একটু অন্য কালারটা ছোট করে নিই। ওকে, দেখো চতুস্তলিকীয় না, আমি এখানে আঁকি, আঁকা তো খুবই ঝামেলা। আচ্ছা, ওকে, কেমন হচ্ছে জানি না। এটা হচ্ছে তো অষ্টক তলীয়। ওকে, এটা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো যে যেটা 90 ডিগ্রি থাকে, ও আচ্ছা, এটা তো অষ্টক তলীয় না, এটা হচ্ছে ত্রিকোণীয় ডাইপিরামিডাল। sp3d ত্রিকোণীয় ডাইপিরামিডাল। এটা হচ্ছে তোমাদের এরকম থাকবে। প্রথমে একটা এখানে দেই, তো এভাবে থাকে। ওকে, এভাবে থাকে। তো sp3d5 এভাবে থাকে। তো এদের যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ধরতে পারো যে ফসফরাস পেন্টাক্লোরাইডটা আমাদের আবার এক্সাম্পল হিসেবে রাখলাম, ফসফরাস পেন্টাক্লোরাইডটা। তখন ফসফরাসটা থাকে আমাদের মাঝখানে, ফসফরাসটা মাঝখানে থাকতো, এটা ফসফরাসটা মাঝখানে থাকতো, আর চারপাশে ক্লোরিনগুলো এভাবে থাকতো, ক্লোরিনগুলো এভাবে থাকে। ওকে, এরপর এগুলো দেখো একটার সাথে একটা কানেক্টেড থাকে, এবং এখানে যদি আমি উঁচু করে দেই, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এভাবে থাকে। ওকে, আচ্ছা, এখন দেখো 6 নাম্বারটা আছে কি? 6 নাম্বারটা আছে সবই 90 ডিগ্রি আকারে। 6 নাম্বারটা মূলত আমি প্রথমে আঁকছিলাম, এখানে আমি যদি আবার এঁকে দিই। ওকে, এভাবে থাকে এগুলো। এভাবে থাকে। আর লাস্টে যেটা, এটা হচ্ছে তোমাদের পেন্টাগোনাল পেন্টাগোনাল বাইপিরামিড। পেন্টাগোনাল পিরামিড থাকে লাস্টে, sp3d। এটা হচ্ছে পেন্টাগোনাল পিরামিডাল থাকে, সেটা আরেকটু হিবিজিবি থাকে। এখন এখানে ছিল কয়টা? 4টা, ওইটা হবে 5টা। এভাবে একটু আঁকায় নিবা। এটা ছিল 5টা, এখানে থাকবে, এখানে ছিল 3টা, ওখানে থাকবে 5টা। ওকে, তো এগুলো হচ্ছে মেইনলি বন্ধন কোণ এবং আকৃতি। বন্ধন কোণ এবং আকৃতি এখান থেকে আসে। যে sp এটা কি ধরনের বন্ধন কোণ এটা বলবা, এটা হচ্ছে সরলরেখিক। sp2 হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, sp3 হচ্ছে চতুস্তলিকীয়, এবং sp3d হচ্ছে আমাদের অষ্টক তলিকীয়। sp3d হচ্ছে অষ্টক না, sp3 হচ্ছে ত্রিকোণীয় পিরামিডাল। ত্রিকোণীয় পিরামিডাল, sp3d হচ্ছে ত্রিকোণীয় পিরামিডাল। এটা একটু আলাদা কালার করে দিই, ত্রিকোণীয় পিরামিডাল এটা। ওকে, ত্রিকোণীয় পিরামিডাল এটা, এটা কিন্তু ছিল। আর দেখো sp3d2 এটা হচ্ছে সবগুলো 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি। আর এই যে ত্রিকোণীয় পিরামিডাল, এখানে 120 ডিগ্রি হচ্ছে এগুলোর ভিতরে, এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, আর 90 ডিগ্রি করে কিন্তু উপরে গুলো হচ্ছে 90 ডিগ্রি করে থাকবে। ওকে, এখন দেখো sp3d2 এটা অস্টার্কাল, এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড। ওকে, এই পর্যন্ত যদি জানো তাহলে বলো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো। তো আমাদের এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। বন্ধন কোণ কি কি এবং আকৃতি কি কি হতে পারে, বন্ধন কোণ কি কি, আকৃতি কি হতে পারে, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। তো আমরা সংকরণ বের করতে পারলে বন্ধন কোণ ইজিলি বের করতে পারবো। সংকরণ বের করতে পারলে বন্ধন কোণ ইজিলি বের করতে পারবো। এবার দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি হবে? এ হলো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 15। 15 মানে এটা আমরা বুঝতেই পারছি যে ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা বলা আছে, তাই এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড,
এটার কথা বলা আছে। তো এটা জ্যামিতিক আকৃতি কি হবে? তো জ্যামিতিক আকৃতি এটা হচ্ছে সংকরণ হচ্ছে sp3d। sp3d যদি সংকরণ হয় তাহলে এর আকৃতি কি হবে? sp3d যদি সংকরণ হয় এর আকৃতি হবে ত্রিকোণীয় ডাইপিরামিডাল বা ট্রায়াঙ্গুলার ডাইপিরামিড। এখানে আমাদের আঁকাইছিলাম একটু আগেই আমাদের এই যে ফসফরাসটা, এটার সাথে 3টা ক্লোরিন এভাবে যুক্ত ছিল। তারপর হচ্ছে এভাবে কিন্তু যুক্ত ছিল, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে ত্রিকোণীয় ডাইপিরামিডাল কিন্তু ছিল, ত্রিকোণীয় ডাইপিরামিডাল ছিল। তো এটার মাধ্যমে আমরা কিন্তু বলতে পারি। এখন দেখো কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম, কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। এখন দেখো এই জায়গাটায় কোনটার বন্ধন কোণ সবচেয়ে কম হবে, এগুলোর বন্ধন কোণ কত সেটা কিন্তু আমাদের আরেকটু পড়তে হবে। যে আমাদের মাঝে মাঝে কি হয় যে sp3 বা sp3 বা sp3d sp3d এভাবে যদি থাকে, তারপরে কিন্তু বন্ধন কোণ অনেক সময় আমরা যেগুলো দিয়ে দিছি স্ট্যান্ডার্ড মান তার সাথে কিন্তু কম বেশি হয়। যেমন তুমি দেখো এই পানির ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5, কিন্তু এটার বন্ধন কোণ 109 হয়নি। এখন আমাকে একটু প্রশ্ন উত্তর দাও যে পানির বন্ধন কোণ কত? পানির বন্ধন কোণ কত? এটা কিন্তু এটা ভুল। তাহলে পানির বন্ধন কোণ কত আমাকে একটু বলো, যে পানির বন্ধন কোণ কত হবে? দেখো পানির বন্ধন কোণ হয় 104.5, 104.5 হয় পানির বন্ধন কোণ। এর কারণ কি? চলো এর কারণগুলো আমরা জেনে আসি। আর এখানে সবচেয়ে বন্ধন কোণ কম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। দেখো এখানে একটা টাইপ 4 এ আমি একটা তথ্য রাখছি, সেটা হচ্ছে BSER PR। আচ্ছা এখানে আর একটা বেশি হয়ে গেছে, ওকে। দেখো এটা হবে BSEPR। তো এটার মানে কি? যে ব্যালেন্স শেলটা আছে আমাদের যোজ্যতা স্তর, শক্তি স্তরটা, সেখানে ইলেকট্রন পেয়ারের রিপালশন মানে বিকর্ষণ। তাহলে আমাদের যোজ্যতা স্তরে মানে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, তো এদের যে বিকর্ষণগুলো মানে যে ইলেকট্রন পেয়ারগুলো থাকে, ইলেকট্রন পেয়ার কয় ধরনের হতে পারে? ইলেকট্রন পেয়ার হতে পারে, লন পেয়ার হতে পারে, বন্ড পেয়ার হতে পারে। এই লন পেয়ার এবং বন্ড পেয়ারের ভিতরে যে বিকর্ষণগুলো হয়, এই বিকর্ষণগুলোর কারণে কিন্তু আমাদের পানি বা বিভিন্ন যৌগ যেগুলো রয়েছে তাদের sp3 সংকরণ হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোণ 109 হয় না, কম বেশি হয়। এখন দেখো এদের ভিতর বন্ধন কোণটা কত হবে বা কোনটার আকর্ষণ বেশি হবে, কোনটার আকর্ষণ কম হবে, এইটা আমাদের এই BSEPR এই থিওরিতে বলা হয়েছে। তো এখানে আমাদের বলা হয়েছে দেখো লন পেয়ার যে ইলেকট্রনগুলো থাকবে, লন পেয়ার যে বিকর্ষণটা এইটা হবে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লন পেয়ার এবং বন্ড পেয়ার, এদের ইলেকট্রনটা এদের ভিতর বিকর্ষণটা আর একটু কম হবে, এবং বন্ড পেয়ার এদের ভিতর বিকর্ষণটা সবচেয়ে কম হবে। তো এতটুকু আমাদের মাথায় একটু রাখতে হবে। কি ছিল দেখো, লন পেয়ার যে বিকর্ষণটা এটা হবে সবচেয়ে বেশি, লন পেয়ার যে বিকর্ষণটা যে রিপোর্শনটা এটা হবে সবচেয়ে বেশি, এবং লন পেয়ার বন্ড পেয়ার হবে তার চাইতে কম, এবং বন্ড পেয়ার তার চাইতে কম হবে। এর জন্য কিন্তু পানির যে ক্ষেত্রে দেখো, পানির মেনলি হওয়ার কথা ছিল এরকম থাকার কথা ছিল, তাই না? কিন্তু এখানে যে দুইটা ছিল, লন পেয়ার ইলেকট্রন ছিল, এরা কি করছে? বিকর্ষণ করছে বলতে এরা দুজনকে বিকর্ষণ করতেছে, আবার এই যে বন্ধনের সাথেও বিকর্ষণ হচ্ছে। তো আমাদের এই যে যৌগগুলো যে অনুপরমাণুগুলো আছে, এরা এমন অবস্থায় থাকতে চায় যাতে যে বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। এজন্য কি করে যে আমরা যদি এই দেখো মিথেনের ক্ষেত্রে হিসাব করি, তো মিথেনটা হচ্ছে চতুস্থলিকীয় হয়, এজন্য মানে এটা চারদিকে চারজন ছড়িয়ে থাকে সমান সমান কোণে, ওকে। যাতে এমন ভাবে ছড়িয়ে থাকে চারদিকে চারজন, যে সর্বোচ্চ কোণে ছড়িয়ে থাকার চেষ্টা করে এরা, সর্বোচ্চ কোণে মানে হচ্ছে এখানে 109.5 ডিগ্রি কোণে ছড়িয়ে থাকতে পারে। সর্বোচ্চ কোণে যখন ছড়িয়ে থাকে তখন কি হয়? এদের ভিতরে বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে দুইটা লন পেয়ার ইলেকট্রন কিন্তু চলে আসে,
এই যে দুইটা লন পেয়ার ইলেকট্রন চলে আসার কারণে এদের বিকর্ষণের কারণে পানির আকৃতি হয়ে যায় বেন্ড আকার, বা এটাকে আমরা উল্টা ভি আকৃতি বলতে পারি, ভি আকৃতি। তো পানির আকৃতিটা কি হবে? ভি আকৃতি, ভি আকৃতি হবে, ভি আকৃতি। বা আমরা এটাও বলতে পারি যে যে চতুস্তলিকীয়টা আমরা এভাবে বলতে পারি যে বিকৃতি চতুস্তলিকীয়, এটা আকৃতি হবে বিকৃত চতুস্তলিকীয়, বিকৃত চতুস্তলিকীয়, বিকৃত চতুস্তলিকীয়, চতুস্তলিকীয়। ওকে, আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা যত দ্রুত শেষ করতে পারি আমরা যত দ্রুত শেষ করে দিব। আর 5 মিনিট লাগবে, তোমরা একটু সাথে থাকো, আমরা লাস্টের দিকে চলে আসছি। ওকে, এখন দেখো পানির ক্ষেত্রে এটা হলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে সেম একই কাহিনী হয়, অ্যামোনিয়া NH4। এখানে কিন্তু একটা লন পেয়ার ইলেকট্রন আছে। তো এই লন পেয়ার ইলেকট্রনগুলো কি করে? এই যে লন পেয়ার ইলেকট্রনগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বিকর্ষণ করে। এই যে লন পেয়ার ইলেকট্রনগুলো বন্ড পেয়ার ইলেকট্রনগুলো বিকর্ষণ করে। ওকে, তখন এটার আকৃতিটা হয়ে যায় এরকম, এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, যার কারণে এই যে লন পেয়ার ইলেকট্রনটার যে বিকর্ষণটা এটা অনেক বেশি হয় বন্ড পেয়ার চাইতে। মূলত এরা সবাইকে বিকর্ষণ করতেছে, কিন্তু প্রভাব বেশি কাটাচ্ছে এই লন পেয়ার ইলেকট্রনটা। তো ও যেহেতু প্রভাবটা বেশি খাটাচ্ছে, যার কারণে কি হচ্ছে, এদের সবাইকে ও চাপিয়ে দিচ্ছে। মানে থাকার কথা ছিল 109 করে, মানে হচ্ছে 109.5 ডিগ্রি করে থাকার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কত? এই যে লন পেয়ার ইলেকট্রনের চাপে হয়ে গেছে 160 ডিগ্রি। ওকে, তো এইটাই মূলত হচ্ছে আমাদের BSERP যে থিওরিটা আছে, ওখানে এগুলো বলছিল যে এরা ইলেকট্রনগুলো বা লন পেয়ার বন্ধনগুলো এমনভাবে থাকতে চাচ্ছে পরমাণুগুলো যাতে যে বিকর্ষণের মান সবচেয়ে কম হয়। তো এটা থাকার জন্য আমাদের এই ধরনের বিষয়গুলো ঘটে। তো আমাদের আরো কিছু বিষয় আছে, দেখো আমরা যদি এটা একটু মুছে দেই, তোমাদের যদি হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এটা একটু মুছে দেই। দেখো আমাদের জেননের ক্ষেত্রে এটাও লাগবে না, এটাও মুছে দিই। ওকে, এখন দেখো আমাদের জেনন ছিল, তাই না? জেনন ডাইফ্লোরাইড, জেনন ট্রাইফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এই তিনটা যৌগ কিন্তু আমরা ছিল। এদের সংকরণ কি হবে? এটার সংকরণ কি হবে বলতো? এদের সংকরণ হবে, দেখো এখানে লন পেয়ার ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4টা, 3টা লন পেয়ার ইলেকট্রন আছে, প্লাস হচ্ছে এখানে বন্ধন আছে 2টা। তার মানে এখানে কি কি আছে দেখো, 1 2 3টা তো আছে লন পেয়ার ইলেকট্রন, প্লাস হচ্ছে 2টা ফ্লোরিন। তার মানে মোট 5 হলে কি হবে? sp3d। sp3d হলে এর হওয়ার কথা ছিল কি বলতো? এর হওয়ার কথা ছিল ত্রিকোণীয় পিরামিডাকার, কিন্তু এর সংকরণের যে আকৃতিটা হয়, যৌগটার আকৃতিটা হয়, সে আকৃতিটা কি হবে বলতো? বলা কি যাবে যে জেনন ডাইফ্লোরাইডের আকৃতি কি হবে? জেনন ডাইফ্লোরাইডের আকৃতি হবে সরলরৈখিক, এর আকৃতি হয় সরলরৈখিক। sp3d হওয়ার সত্ত্বেও এর আকৃতি হয় সরলরৈখিক। কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। দেখো জেননটা তো এখানে থাকে। ওকে, এখন দেখো জেননের সাথে 2টা ফ্লোরিন দুই পাশে যুক্ত থাকে, 2টা ফ্লোরিন দুই পাশে যুক্ত থাকে। এখন বাকি যে লন পেয়ার ইলেকট্রনগুলো আছে, এগুলো ধরো এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে, আর এখানে এক জোড়া আছে, এভাবে থাকে। তো মেইনলি ওর থাকার কথা ছিল ত্রিকোণীয় ডাইপিরামিডাল, যেহেতু sp3d আকারে আছে, কিন্তু হয়ে গেছে সরলরৈখিক। বিষয়টা এরকম যে পরিবারের চাপে ও সরলরৈখিক হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা ছিল sp3 মানে ত্রিকোণীয় ডাইপিরামিডাল। ওকে, এখন দেখো আমাদের যে জেনন টেট্রাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড এর সংকরণ কত হবে বলতো? এর হচ্ছে আমাদের 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এর সংকরণ কি হচ্ছে? sp3। এর হচ্ছে কি sp3, সরি 4 আর 2 6, 4 আর 2 6, sp3d না, এটা sp3d2। তাহলে sp3d2 এর হওয়ার কথা ছিল কি বলতো? sp3d2 এর হওয়ার কথা ছিল অষ্টদলীয়, কিন্তু এই অষ্টদলীয় না হয়ে এই যে লন পেয়ার ইলেকট্রনের প্রভাবের কারণে এ হয়ে গেছে সমতলীয় চতুর্ভুজ। সমতলীয় চতুর্ভুজ বিষয়টা দেখো কিভাবে হয়। জেনন, তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন,
এখানে একটা ফ্লোরিন। তো এরা এভাবে যুক্ত হচ্ছে, এভাবে যুক্ত হচ্ছে। আমি একটু বাঁকা করে লিখলে সুন্দর লাগতো, তাই না? ওকে, ফ্লোরিন 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 ফ্লোরিন। ওকে, এখন দেখো এরা হচ্ছে এদের সাথে যুক্ত হয়ে যায়, এভাবে যুক্ত হয়ে যায়। আর এই যে দুইটা যে লন পেয়ার ইলেকট্রন আছে, এরা কোথায় যাবে? দুইটা লন পেয়ার ইলেকট্রন, উপরে একজন এভাবে আর নিচে একজন এভাবে, বাস। তাহলে এটার আকৃতি এভাবে হয়। আমাদের বাকি আছে একটা জেনন হেক্সাফ্লোরাইড। এই জেনন হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে সংকরণটা কি হবে? আমি এটা একটু মুছে দিই, এই পাশে তো আমার লাগতেছে না। আচ্ছা, তো জেনন হেক্সাফ্লোরাইড আমি এই পাশে নিয়ে আসি। জেনন হেক্সাফ্লোরাইড আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছি। জেনন হেক্সাফ্লোরাইড, ওকে। তো জেনন হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে দেখো, এটার সংকরণ কি হবে? এখানে তো কয়টা আছে? একটা লন পেয়ার ইলেকট্রন আছে অনলি। তার মানে হচ্ছে এটার সংকরণ হবে 6 আর 1 7, তাহলে হচ্ছে sp3d3। sp3d3 এর সংকরণ। sp3d3 সংকরণ হলে আমাদের হওয়ার কথা ছিল পেন্টাগোনাল পিরামিডাল, কিন্তু এটা হবে বিকৃত অষ্টতলীয়। আচ্ছা, এখন দেখি এইটা সংকরণটা আকৃতিটা কি হয়। লাস্ট এটা শেষ হয়ে গেছে। ওকে, এটা শেষ পর্যায়ে চলে গেছে। আমি এখনই করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, দেখো। ওকে, এখন দেখো এটা কি কি আছে। 6টা তো ফ্লোরিন, ফ্লোরিন 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 ফ্লোরিন। ওকে, তো 5টা এভাবে যুক্ত হয়ে আছে, আর একটা আছে তোমাদের এখানে ফ্লোরিন। এবার 5টা আছে সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এরা যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত আছে। আর আমাদের যে একটা লন পেয়ার ইলেকট্রন ছিল, ও কোথায় যাবে? লন পেয়ার ইলেকট্রনটা আমাদের উপরে থেকে যাবে, এই যে এখানে থেকে যাবে। তা এইটা হচ্ছে ফ্লোরিন হেক্সাফ্লোরাইডের আকৃতি। ওকে, তো দেখো ওদের হওয়ার কথা ছিল কিন্তু অন্যরকম, কিন্তু হয়ে যাচ্ছে আরেক রকম। এটার কারণ হচ্ছে এই আমাদের লন পেয়ার ইলেকট্রন গুলার কারণে, যে লন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ, এবং হচ্ছে লন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ, এবং হচ্ছে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ। তো বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ মূলত আমরা মিথেন টিথেন এগুলোর ভিতর দেখি। তো এগুলি মূলত ছিল আজকের পড়ালেখা, যে সংকরণ কিভাবে নির্ণয় করা যায়, সংকরণের টেকনিকগুলো, এবং বিভিন্ন সংকরণ দেখার সাথে সাথে কিভাবে চেনা যায়, এবং এগুলো দ্বারা কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে সেটাও দেখলাম, এবং কিছু ব্যতিক্রম রয়েছে সেটাও আমরা দেখলাম, সূত্রের সাহায্য নির্ণয় করে দেখলাম, এবং মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করে সেটাও শিখলাম। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসটা। তো আগামী যে ক্লাসগুলো আছে সেটা হবে তোমাদের নেক্সট রবিবার আমাদের ক্লাসটা পাবে ঠিক বিকাল 5টায়। তো আমাদের ক্লাসগুলোর নিয়মিত আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। কোর্সে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাওয়া। আমাদের হচ্ছে পুরো কোর্সটাই সম্পূর্ণ ফ্রি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের জন্য পুরো কোর্সটাই ফ্রি দেওয়া আছে। তো সম্পূর্ণ ফ্রিতে কেমিস্ট্রি প্রিপারেশন নিতে আমাদের সাথেই থাকো। তো আগামী ক্লাসটা হবে তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, মানে পার্ট 4। ওখানে আমরা যে ফাজানের নীতি থেকে শুরু করে ওখানে আয়নীকরণ শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি, ইলেকট্রন শক্তি, এসব যত হিবিজিবি আছে, যে পর্যাপিত ধর্ম আছে, এগুলো সব নিয়ে একটা ক্লাস বানাবো। ওখানে এগুলো সব পানি করে দিব। ওকে, তো আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।